দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আমাদের যারা নিয়মিত এবং অনিয়মিত দর্শক আছেন, এই মুহূর্তে যারা আমাকে দেখছেন, সবাইকে আমন্ত্রণ জানাই রাজ টিভির নিয়মিত আয়োজন ফ্রাইডে নাইট উইথ রিউমাটোলজিস্ট এবং আজ 54তম পর্ব। দর্শক, আপনারা যারা আমাদের নিয়মিত দর্শক আছেন তারা জানেন প্রতি সপ্তাহেই আমরা নিয়মিত ভাবে এই আয়োজনটি করার চেষ্টা করি এবং এই লাইভটি হয় বাংলাদেশ রিউমাটোলজি সোসাইটি দ্বারা আয়োজিত। এবং বরাবরের মতো বিভিন্ন রিউমাটিক ডিজিজ সম্পর্কে আমরা তথ্য পরামর্শ দেওয়ার চেষ্টা করি এবং আজও তার ব্যতিক্রম নয়। আজ আমরা কথা বলবো রিউমাটিক বা বাত রোগের আধুনিক চিকিৎসা এবং প্রতিকার নিয়ে। আধুনিক চিকিৎসা পদ্ধতি কিংবা আধুনিক চিকিৎসার সতর্কতা সম্পর্কে আজ বিস্তারিত কথা বলার চেষ্টা করব। এবং আজকে আমার এই কথা বলায়, এই আলোচনায় যুক্ত হবেন আমাদের আজকের গেস্ট এক্সপার্ট, আমাদের সম্মানিত অতিথি ডক্টর এমডি নাহিদুজ্জামান সাজ্জাদ স্যার। তিনি এফসিপিএস মেডিসিন এমডি রিউমাটোলজি সিনিয়র কনসালটেন্ট হিসেবে কর্মরত আছেন ইসলামী ব্যাংক সেন্ট্রাল হসপিটাল কাকরাইল ঢাকাতে এবং মেডিসিন স্পেশালিস্ট অ্যান্ড রিউমাটোলজিস্ট বিএসএমএম ঢাকা। স্যার, আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাই আমাদের আলোচনায়। কেমন আছেন স্যার? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ আজকে এই সুন্দর আয়োজন করার জন্য। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আপনার মূল্যবান সময় থেকে স্যার আমাদেরকে সময় দিচ্ছেন, আমার দর্শকদেরকে সময় দিচ্ছেন। এবং আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আজ কথা বলবো স্যার, রিউমেটিক বা বাত রোগের আধুনিক চিকিৎসা সম্পর্কে এবং সতর্কতা সম্পর্কে। স্যার, এই আলোচনায় আমাদের সময় দেওয়ার জন্য, আমাদের সঙ্গী হওয়ার জন্য স্যার আপনাকে আবারও ধন্যবাদ জানাই। দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, দর্শক আপনারা যারা দেখছেন তারা চাইলেই কিন্তু আমাদের আলোচনায় সঙ্গী হতে পারেন। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু পর্দায় দেখেছেন, আমি বলেছি রিউমেটিক বা বাত রোগের আধুনিক চিকিৎসা এবং প্রতিকার। এ সংক্রান্ত কোনো প্রশ্ন, কোনো তথ্য পরামর্শ কিংবা কোনো সমস্যার কথা যদি আমাদের কাছে জানানোর প্রয়োজন মনে করেন, আমাদের কমেন্ট সেকশন কিন্তু খোলা আছে। চাইলে নাম, বয়স, সমস্যার কথা একটু বিস্তারিত লিখে আমাদের জানাতে পারেন। আমরা আছি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আমাদের সরাসরি দেখছেন রাজ টিভি এবং রাজ টিভি হেলথ থেকে। চাইলে লাইভটি পরবর্তীতেও কিন্তু দেখে নিতে পারবেন, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে সেখানেও আমাদের এই ভিডিওটি পেয়ে যাবেন। দর্শক, আমাদের আজকের এই আলোচনার সাইন্টিফিক পার্টনার বরাবরের মতো ডেল্টা ফার্মা লিমিটেড এবং পাওয়ার্ড বাই ইউপাসিক মিডিয়া পার্টনার বরাবরের মতো রাজ টিভি। আমরা চলে যাই আমাদের মূল আলোচনায় ডক্টর এমডি নাহিদুজ্জামানের সাজ্জাদ স্যারের কাছে। তবে তার আগে দর্শক বেশি বেশি করে আমাদের লাইভটি শেয়ার করে দিন, যাতে আমরা আমাদের তথ্যগুলো অনেক বেশি মানুষের কাছে পৌঁছে দিতে পারি। তার শুরুতেই আপনার কাছে আমার প্রশ্ন, বাত রোগ, আহ বাত রোগ নিয়ে আজ আমরা কথা বলবো। স্যার, বাত রোগ বলতে আমরা আসলে কি? বাতরোগ আসলে এমনই একটি রোগ, যে রোগ আসলে প্রদাহ জনিত, এবং এই রোগের ক্ষেত্রে আমাদের নিজের যে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে সেই রোগ প্রতিরোধ ক্ষমতা নিজের শরীরের বিরুদ্ধে কাজ করে, এবং পরবর্তীতে দেখা যায় যে আমাদের বিভিন্ন ধরনের আর্থ্রাইটিস, বিভিন্ন গিরা ব্যথা, মাংসে ব্যথা থেকে শুরু করে আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আক্রমণ করার মাধ্যমে তার রোগটার প্রকাশ ঘটে। এটাকে আমরা সাধারণত বাতরোগ বলে থাকি। অসংখ্য ধন্যবাদ স্যার। সুতরাং আমরা বুঝলাম যে এটি আসলে একটি অটো ইমিউন ডিজিজ। স্যার, আমরা একটি কমন টার্ম শুনি বাত জ্বর। স্যার, বাত জ্বর এবং বাত রোগ দুটো কি একই বিষয় নাকি আলাদা? স্যার, এই বিষয়ে আপনার মন্তব্য আশা করছি। ধন্যবাদ। আমাদের সমাজে আসলে এটি খুব কমন একটি প্রশ্ন, এবং সবাই বাত জ্বর সম্বন্ধে খুব ভালো জানেন, কিন্তু বাত রোগ সম্বন্ধে আমাদের সমাজে সচেতনতাটা একটু কম। এবং সাধারণত দেখা যায় যে আমরা যখন বাত রোগ বলি, রোগীরা ঠিকই মনে রাখে যে বাত জ্বর হিসেবে। এটা আমাদের আসলে দুইটি রোগ। বাত জ্বর আলাদা রোগ এবং বাত রোগ হচ্ছে আলাদা রোগ, এবং দুইটার একটি জায়গায় একটা কমন লক্ষণ আছে, যার কারণে আমরা সবাই এটাকে একই রোগ মনে করি। যেমন হচ্ছে বাত জ্বর এবং বাত রোগ দুই জায়গাটাতেই শুরুতে আসলে গিরা ব্যথা হয়। এই গিরা ব্যথাটা দেখে আমরা মনে করি যে দুটাই বাত জ্বর এবং বাত রোগ একই রোগ, কিন্তু এটা সুনির্দিষ্টভাবে পার্থক্যকারী কিছু বিষয় আছে। যেমন বাত জ্বরটা সাধারণত অল্প বয়সে হয়, আমরা বলি যে 5 থেকে 15 বছরের ভিতরে সবচাইতে বেশি হয়। বাত জ্বরের ক্ষেত্রে আমাদের আগে গলা ব্যথার একটি এপিসোড থাকে, সাধারণত 2-3 সপ্তাহ আগেই একটি গলা ব্যথা থাকে। বিশেষ ধরনের একটি জীবাণু সেখানে কাজ করে, গ্রুপে স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন থাকে, এবং সেটার এগেইনস্টে একটা রিয়াকশনের মাধ্যমে আমাদের গিরা ব্যথাগুলো হয়।
বাত জ্বরের গিরা ব্যথাটি 4 থেকে 6 সপ্তাহ সর্বোচ্চ থাকতে পারে এবং এটা নেচারটা কিছুটা মাইগ্রেটরি। অনেক সময় আমরা বলি যে একটি গিরার পরে আরেকটি গিরা এভাবে আক্রমণ করছে, কখনো কখনো আমরা বলি অ্যাডিটিভ ম্যানারে একটার পরে আরেকটা ধরছে। এবং এই গিরাগুলো সাধারণত দেখা যায় বাত জ্বরের যে গিরা ব্যথাটি, সেখানে আমাদের হাঁটু, গোড়ালি, তারপরে হচ্ছে কনুই, কবজি, এই গিরাগুলো সবচেয়ে বেশি আক্রমণ হয়। এবং এই ব্যথাটি 4 থেকে 6 সপ্তাহের বেশি কখনোই থাকে না এবং এটার কারণে আমাদের গিরা নষ্ট হওয়ার ভয়ও থাকে না। কিন্তু বাত রোগের ক্ষেত্রে গিরা ব্যথাটি দীর্ঘমেয়াদী। সেক্ষেত্রে হাতের গিরা থেকে শুরু করে শরীরের সমস্ত গিরা ব্যথা হতে পারে এবং এই ব্যথাটি 6 সপ্তাহের বেশি থাকবে। এবং বাত রোগের যে গিরা ব্যথা, সেই গিরা ব্যথা সকালে ঘুম থেকে ওঠার পরে সাধারণত বেশি থাকে, আধা ঘন্টার বেশি থাকে, আমরা বলি মর্নিং স্টিফনেস। এবং সেই ব্যথাটি দেখা যায় যে কাজের মধ্যে ব্যথাটি কমে যায়, রেস্ট নিলে ব্যথাটি বেড়ে যায়, গিরাগুলো ফুলে যায়। সেক্ষেত্রে এ ধরনের পরিস্থিতি তৈরি হলে তখন আমাদের মনে করতে হবে যে আমরা বাত রোগে আক্রান্ত হয়েছি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার। সুতরাং বাত রোগ এবং বাত জ্বর বিষয় দুটো সম্পূর্ণ আলাদা, যদিও কিছু মিল আছে উপসর্গের দিক থেকে, কিন্তু স্যার চমৎকার ভাবে দুটোকে আলাদা করার পদ্ধতি কিন্তু আমাদের বলে দিয়েছেন। আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেক দর্শক যুক্ত আছেন। আমাদের সাথে আছেন এমডি আলামিন, আছেন আলমগীর আলম। এমডি আলামিন লিখেছেন, আসসালামু আলাইকুম স্যার ম্যাম, আশা করি ভালো আছেন। আমি সাভার থেকে আপনাদের আলোচনা শুনছি। অসংখ্য ধন্যবাদ দর্শক, আমাদের সাথেই থাকুন। স্যার, আমাদের একজন দর্শক আলমগীর আলম, তিনি প্রশ্ন করেছেন, রাতে ঘুমের মধ্যে হাঁটুর নিচে রক্ত টান কেন হয়, হলে তখন করণীয় কি, বা রক্ত ছিঁড়ে যাওয়ার কারণ হয় কি? আচ্ছা, ধন্যবাদ। রাতে আমাদের কিছু লক্ষণ আছে যে রাতে যখন ঘুমাইতে যাই, ঘুমানোর সময় দেখা যায় যে হাঁটুর নিচে, আমরা কাফ মাসেল বলি, হাঁটুর নিচে যে মাংসপেশি আছে সেখানে একটা অস্বস্তি তৈরি হয়। কারো কারো ওর ভিতরে একটি কামড়ানো ধরনের একটা উপসর্গ দেখা যায়। এটি সব ক্ষেত্রে বাতের লক্ষণ না, এটাকে আমরা বলি যে রেস্টলেস লেগ সিনড্রোম একটি আছে, যেটি এবং পিরিয়ডিক লিম্ব মুভমেন্ট ডিসঅর্ডার, সেটি একটি বিশেষ ধরনের রোগ। এবং সাধারণত দেখা যায় যে কিছু কিছু রোগের ক্ষেত্রে এটির প্রাদুর্ভাব দেখা যায়, আবার কখনো কখনো কোনো রোগ আমরা সবসময় নাও পেতে পারি। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে দেখা যায় যে আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া, আয়রনের ঘাটতি হলে সেক্ষেত্রে এই ধরনের একটি সমস্যা থাকে। আবার দেখা যায় যাদের কিডনিতে সমস্যা আছে, যাদের বিভিন্ন ধরনের লবণের ঘাটতি আছে, এদের ক্ষেত্রে দেখা যায় যে এই ধরনের সমস্যা থাকতে পারে। অনেক সময় বেশি সোয়েটিং যদি হয়, অনেক বড় পরিশ্রমের পরে আমাদের পায়ের ভিতরে এই ধরনের মাংসপেশিতে একটি অস্বস্তি বা কামড়ানো বা একটি পুলিং ইফেক্ট, এই ধরনের সমস্যা থাকতে পারে। এটি কিন্তু সাধারণত বাত রোগ না বা বাত জ্বরও না, এটি হচ্ছে একটি ডিফারেন্ট এন্টিটি, একটি ভিন্ন একটি জিনিস। আমরা যেটাকে বলতে পারি যে রেস্টলেস লেগ সিনড্রোম বা পিরিয়ডিক লিম্ব মুভমেন্ট ডিসঅর্ডার। এটির কারণ নির্ণয় করার মাধ্যমে এটির সঠিক চিকিৎসা করলে সাধারণত এই রোগগুলো ঠিক হয়ে যায়। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার, এবং ধন্যবাদ দর্শক আপনার প্রশ্নের জন্য। আপনার প্রশ্নের মাধ্যমে কিন্তু আমরা নতুন তথ্য আমাদের দর্শকদের জানাতে পারি। সুতরাং দর্শক যারা দেখছেন, মনে কোনো প্রশ্ন থাকলে, প্রাসঙ্গিক প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে প্রশ্নগুলো লিখতে পারেন। স্যার, এবার একটু জানতে চাই, যারা বাত রোগে আক্রান্ত হয়, স্যার আপনি কিছুটা বলেছেন উপসর্গ সম্পর্কে, আমরা কিছুটা জেনেছি, তারপরেও যদি একটু আলাদা করে জানতে চাই যে কি কি উপসর্গ দেখা দেয় এবং কাদের এই অসুখটা বেশি হচ্ছে, এই দুটো ব্যাপারে, প্রশ্নের ব্যাপারে যদি একটু উত্তর দিতেন। হ্যাঁ, ধন্যবাদ। বাত রোগটা আমরা বিভিন্নভাবে ভাগ করতে পারি। আমাদের বিশেষ করে যদি বয়স ভেদে বলি, ছোট থাকতেও কিন্তু বাত রোগ হতে পারে। যে বয়সে বাত জ্বর বেশি হয় সে বয়সে কিছু বাত রোগ আছে, সেই বাত রোগ হতে পারে। যেমন আমরা বলি জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস, বাচ্চাদের এক ধরনের বাত রোগ, বা জুভেনাইল রিউমেটিক আর্থ্রাইটিস, এ ধরনের বাত রোগ আছে। এবং এই ধরনের বাত রোগের ক্ষেত্রে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ব্যথাটা খুব বেশি থাকে, শরীর আড়ষ্টতা থাকে। পরবর্তীতে দেখা যায় যে একটু হাঁটাচলা করতে করতে সেটি আবার কমে যায়, কখনো কখনো গিরাগুলো ফুলে যায় এবং লাল হয়ে যেতে পারে। এরপরে বয়সটা যেটা থাকে, যে আমরা 15 বছরের পরের থেকে যদি 40 বছর পর্যন্ত বলি, সেই বয়সেও কিছু বাত রোগ আছে যেটি সবচেয়ে বেশি হয়। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এক ধরনের বাত আছে, ইয়াং মহিলাদের ক্ষেত্রে বেশি হয়, সিস্টেমিক লুপাস ইরাইথ্রোমেটোসাস, একটি বিশেষ ধরনের বাত রোগ। সেই বাত রোগের ক্ষেত্রে গিরা ব্যথা এবং গিরা ব্যথার পাশাপাশি বাটারফ্লাই র্যাশ বলে আমাদের নাকের দুই পাশের চোয়ালে
একটু রোদে গেলে বা একটু চুলার পাশে গেলে সেক্ষেত্রে দেখা যায় জায়গাটি লাল হয়ে যায়। কখনো কখনো দেখা যায় মুখের ভিতরে উপরের তালুতে ঘা হয়। এছাড়া কিডনি রোগ সহ নানা রকমের জটিলতা থাকে। আহ, এই বয়সটাতে দেখা যায় যে সিস্টেমিক লুপাস এরিথেমেটোসাস একটি বাতরোগের প্রাদুর্ভাবটা বেশি থাকে। এর পরবর্তীতে 40, অ্যারাউন্ড 40-এর কাছাকাছি গিয়ে স্পন্ডাইলো আর্থ্রাইটিস এক বিশেষ ধরনের বাতরোগ আছে, সেই বাতরোগগুলো বেশি হয়। স্পন্ডাইলো আর্থ্রাইটিসের ক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের মেরুদণ্ড যেটা আছে মেরুদণ্ডে ব্যথা হয়, এর পাশাপাশি আমাদের বড় যে গিরাগুলো আছে হাঁটু, গোড়ালি, তারপরে হচ্ছে আমাদের কনুই, এই গিরাগুলো তখন আক্রমণ করে বেশি। এবং সেক্ষেত্রে স্পন্ডাইলোআর্থ্রাইটিস অনেকগুলো ক্লাসিফিকেশন আছে আমাদের। চর্মরোগজনিত এক ধরনের বিশেষ বাত আছে যেখানে সোরিয়াটিক আর্থ্রাইটিস বলে, রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস, অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস, এই ধরনের অনেকগুলো ভাগ আছে। পরবর্তীতে একটু বয়স হলে আর একটু দেখা যায় যে রিউমাটয়েড আর্থ্রাইটিস একটি বিশেষ ধরনের বাত। এই বাতটি সাধারণত হাতের গিরাগুলো, ছোট ছোট গিরাগুলো আক্রমণ করে, হাতের গিরা ফুলে যায়, সকালে ঘুম থেকে ওঠার পরে হাত মুট করতে খুব কষ্ট হয়ে যায়। এটি একটি বিশেষ ধরনের বাত রোগ। তো এই ধরনের বয়স ভেদে এবং জেন্ডার ভেদে দেখা যাচ্ছে যে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বাতরোগ আক্রমণ করতে পারে। সুতরাং একজন মানুষের ছোটকাল থেকে একবার বৃদ্ধকাল পর্যন্ত আসলে বিভিন্ন ধরনের বাত রোগে আক্রান্ত হতে পারে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার। বাত রোগে যারা আক্রান্ত আছে, আমরা বিভিন্ন রকমের বাত রোগের কথা জানলাম স্যার। যখন উপসর্গগুলো নিয়ে রোগীরা আসছেন স্যার আপনার কাছে, স্যার তখন আপনার ডায়াগনোসিস করার জন্য কোনো পরীক্ষা নিরীক্ষা করতে দেওয়ার প্রয়োজন আছে কি? যদি থাকে স্যার, কি কি পরীক্ষা করতে দেওয়া হয় নরমালি? ধন্যবাদ। আমরা বলি যে প্রায় 200-র উপরে বাতরোগ আছে। সুতরাং অনেক ধরনের বাতরোগ, এবং বাতরোগগুলোর কিছু কমন ম্যানিফেস্টেশন আছে, সেটি হচ্ছে গিরা ব্যথা হয়, মাংসে ব্যথা হয়, বা মাংসে দুর্বলতা হয়, বিভিন্ন ধরনের সমস্যা, কখনো কখনো আমাদের চামড়ার উপর কিছু ক্ষত তৈরি হয়। এ ধরনের অনেক কিছু লক্ষণ আছে। তো সুতরাং আমাদের প্রথম ফোকাস থাকে যে আসলে এটি কোন ধরনের বাত। আমি এর আগে আলোচনা করেছি যে আসলে অনেক ধরনের বাত, সেটি পার্থক্য করার জন্য অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা আছে। সেই পরীক্ষাগুলোর ভিতরে কমনলি আমরা যে বাতগুলো আমাদের কাছে আসে সেটি নির্ণয় করার জন্য যে পরীক্ষাগুলো করি, আমরা রিউমাটয়েড ফ্যাক্টর আমরা টেস্ট করি, সিসিপি অ্যান্টিবডি করি, এএনএ, তারপর এনটিডিএস ডিএনএ, HLA-B27, এই ধরনের কিছু পরীক্ষা আছে যে পরীক্ষাগুলো করি। এর অনেক সময় আমাদের এক্স রে করা লাগে, যেমন আমরা কোমরের যাদের ব্যথা থাকে তাদের স্যাক্রোইলেক জয়েন্টের এক্স রে করা লাগে। তো এ ধরনের বিভিন্ন রকমের রোগ ভেদে আমরা আগে প্রথমে বোঝার চেষ্টা করি যে কোন ধরনের বাত হওয়ার সম্ভাবনা আছে। তো সেটি বুঝে আমরা এর ভিতরে যে যতগুলো টেস্ট বললাম সেগুলো আমরা করি। এবং এর পাশাপাশি যেহেতু আমরা বাতের রোগীদের ব্যথানাশক ওষুধ দিই বা অন্যান্য ওষুধ দিই, সুতরাং তার লিভারের কি অবস্থা, কিডনির কি অবস্থা, হার্টের কি অবস্থা, তার ফুসফুসের কি অবস্থা, এই জায়গাগুলো আমরা একটু দেখে নিই, যেন আমরা যে ওষুধগুলো প্রয়োগ করতে চাই সেই ওষুধগুলো নিরাপদে প্রয়োগ করতে পারি। তো আসলে রোগীর কমপ্লেন অনুযায়ী আমরা এই সকল পরীক্ষায় সব রোগীর করি না। এর ভিতরে দেখা যায় যে কম কম করে আমরা সেই টেস্ট গুলো করে থাকি এবং নিশ্চিত করার চেষ্টা করি যে উনি কোন বাতে আক্রান্ত। ধন্যবাদ স্যার। সুতরাং আমরা বুঝতে পারলাম রোগ নির্ণয় করার খাতিরে এবং চিকিৎসা করার প্রয়োজনে রোগী চিকিৎসা নেয়ার মতো উপযুক্ত কিনা সেই কারণ সন্ধানে অনেক সময় বিভিন্ন রকম পরীক্ষা করতে দেওয়া হয়, তবে সেগুলো অবশ্যই রোগী থেকে রোগীতে আলাদা। এবং স্যার বিষয়টি কিন্তু চমৎকার ভাবে আমাদের বুঝিয়ে বলেছেন। স্যার আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে আরো কিছু দর্শক যুক্ত আছেন। স্যার একজন দর্শক লিখেছেন, ডায়াবেটিস এবং বাতরোগের কোনো সম্পর্ক আছে কি? ডায়াবেটিস এবং বাত রোগের সাথে সরাসরি সম্পর্ক নাই, কিন্তু একজন ডায়াবেটিস রোগীর কিন্তু বাত রোগ হতে পারে। আবার একই সাথে বাতের চিকিৎসায় যখন দীর্ঘমেয়াদী স্টেরয়েড জাতীয় ওষুধ ব্যবহার করা হয় তাদের ক্ষেত্রে কিন্তু ডায়াবেটিস হয়ে যেতে পারে। আবার কিছু কিছু ডায়াবেটিস আছে, ডায়াবেটিসের যেখানে অটো ইমিউনিটি একটি কাজ করে, আহ, রোগ প্রতিরোধ ক্ষমতা, সেই যাদের এক ধরনের অটো ইমিউন রোগ হয় তাদের ভিন্ন ধরনের অটো ইমিউন রোগ হওয়ার সম্ভাবনা থাকে। তো সুতরাং ডায়াবেটিস হলেই বাতরোগ হবে এটি ঠিক না, আবার বাতরোগ হলেই ডায়াবেটিস হলে বাতরোগ হবে না সেটিও ঠিক না। সুতরাং আহ, আমাদের সাইড বাই সাইড চিকিৎসা করতে হবে, যে যদি
ডায়াবেটিস থাকে, ডায়াবেটিসের চিকিৎসা করতে হবে, বাতরোগ হলে বাতের চিকিৎসা করতে হবে। তবে অবশ্যই আমাদের সতর্ক থাকতে হয় যে ডায়াবেটিস রোগীরা একটু ইমিউনো কম্প্রোমাইজড থাকে, যার কারণে আমরা যখন বাতরোগের চিকিৎসায় আধুনিক কিছু চিকিৎসা পদ্ধতি প্রয়োগ করতে চাই, তখন আমরা ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে আলাদাভাবে আমরা কেয়ার নেওয়ার ব্যবস্থা করি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার। চিকিৎসার প্রসঙ্গ যখন চলেই আসলো স্যার, এবার একটু চিকিৎসা সম্পর্কে জেনে নিতে চাই, এবং বিশেষ করে আজকের যে আলোচনার বিষয়বস্তু স্যার, বাচকের আধুনিক চিকিৎসা, এই সম্পর্কে স্যার আপনার কাছ থেকে জানতে চাই। আধুনিক চিকিৎসা বলতে আমরা কি বুঝি, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আধুনিক চিকিৎসা বলতে আসলে লেটেস্ট চিকিৎসা বুঝি, যেটি সম্প্রতি আবিষ্কৃত এবং মোর টার্গেটেড এবং বেশি উপকার পাওয়া যায়। তার মানে মোর স্পেসিফিক এবং মোর বেনিফিশিয়াল, সে ধরনের ওষুধগুলোকে আমরা আধুনিক ওষুধ বলি, যেটি সম্প্রতি আবিষ্কৃত হয়েছে। তো বাত রোগে যেহেতু বিশ্বে আসলে অনেক লোক আক্রান্ত, তো সুতরাং এটি খুব চলমান একটি সায়েন্স এবং গবেষণা চলমান। নতুন নতুন ওষুধ আসছে এবং সেই ওষুধগুলো আমাদের বাংলাদেশে সেটি সবগুলোই পাওয়া যায় বলা যায়। সেই আধুনিক চিকিৎসার ভিতরে আমরা যে ওষুধগুলো ব্যবহার করি সেই ওষুধগুলো আমি দুইটা ওষুধের ব্যাপারে ফোকাস করতে চাই। এই বাত রোগের চিকিৎসার ক্ষেত্রে আমরা কিছু জেনাস কাইনেজ ইনহিবিটর বা জ্যাক ইনহিবিটর আমরা ব্যবহার করি। এই ওষুধগুলো যারা খাচ্ছেন তারা হয়তো অনেকেই জানতে পারবেন যে টোফাসিটিনিব, বারিসিটিনিব, ওপাডাসিটিনিব, এই ওষুধগুলো আমাদের মার্কেটে আছে এবং আমরা এই ওষুধগুলো প্রয়োগ করে থাকি। প্রথম পর্যায়ে যদি আমাদের সাধারণ মানের যে বাত রোগের ওষুধ আছে সেই ওষুধগুলো যদি কার্যকরী না থাকে, কার্যকরী প্রমাণিত না হয়, পরবর্তী স্টেপে গিয়ে আমরা এই ধরনের ওষুধ ব্যবহার করে থাকি। দ্বিতীয় যে আধুনিক ওষুধ নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে বায়োলজিক্যাল ড্রাগ। এখন বিশ্বে চিকিৎসাটা হয়ে গেছে মোর টার্গেটেড। তার মানে হচ্ছে আমার এই রোগ সৃষ্টিতে যে প্রক্রিয়া আমাদের শরীরের ভিতরে ঘটছে সেই প্রক্রিয়াকে থামিয়ে দেয়া। তো আমরা এই বায়োলজিক্যাল যে ড্রাগ গুলো আছে, আমি যেটা বললাম রিউমাটয়েড আর্থ্রাইটিস, স্পন্ডাল আর্থ্রাইটিস, এসএলই থেকে শুরু করে আমাদের সোরিয়াটিক আর্থ্রাইটিস, অনেকগুলো বাত আছে। তো সেই বাত হওয়ার ক্ষেত্রে আমাদের শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা যেটি কাজ করছে, সেই প্রতিরোধ ক্ষমতার কোন সাইটোকাইন বেশি কাজ করছে বা কোন পাথওয়েটা এখানে ভূমিকা রাখছে বেশি, সেটা নিয়েই কিন্তু আসলে গবেষণা চলছে এবং টার্গেটেড ট্রিটমেন্ট দেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখা হচ্ছে। সুতরাং এখন বিশ্বে সবচেয়ে বেশি ইউজ হচ্ছে বায়োলজিক্যাল ড্রাগ এবং রিসেন্টলি আসছে জেনাস কাইনেস ইনহিবিটর যে ড্রাগ গুলো। তো এই ওষুধগুলো বাংলাদেশের বাজারে চলমান। আমরা সবসময় আমরা প্রথম পর্যায়ে প্রথমবারই কিন্তু আসলে এই আধুনিক যে ওষুধটা বললাম সেটি কিন্তু আমরা দিই না, কারণ এখানে যত ভালো ওষুধ তত তার কিছু সতর্কতা, তার কিছু কমপ্লিকেশন আমাদের মাথায় রাখতে হয়। সুতরাং আমরা চিন্তা ভাবনা করেই এই আধুনিক ওষুধগুলো প্রয়োগ করে থাকি। তো এই এই মুহূর্তে আমি যে বিষয়টি ফোকাস করতে চাই যে আমাদের জেনাস কাইনেস ইনহিবিটর এবং বায়োলজিক্যাল ড্রাগটাই হচ্ছে এই মুহূর্তে আধুনিকতম ওষুধ যেটি বাতের চিকিৎসায় আমরা ব্যবহার করছি। ধন্যবাদ স্যার। স্যার, এই যে আধুনিকতম ঔষধের কথা বললেন, এই আধুনিকতম ঔষধটি আপনি বলেছেন সবার জন্য এটা প্রয়োগ করা হয় না। তো স্যার, একটু জানতে চাই যে কাদের জন্য আসলে প্রযোজ্য এবং কাদের জন্য প্রযোজ্য না, কাদের ক্ষেত্রে আধুনিক এই স্যার যে ড্রাগস গুলোর কথা বললেন এগুলো ব্যবহার করছেন। আহ সাধারণত এগুলো নির্ভর করে যে রোগী আমার কাছে কোন অবস্থায় আসছে। আমরা প্রথম অবস্থায় আমাদের বাতের চিকিৎসায় কনভেনশনাল ডিএমআরস বলে, সেটা ডিজিজ মডিফাইং অ্যান্টিরিউমেটিক ড্রাগ, যেটা মিথোট্রেক্সেট, সালফাসালাজিন, লেফ্লুনামাইড, হাইড্রোক্সিক্লোরোকুইন, এই ধরনের কিছু ওষুধ আছে যে ওষুধগুলো আমরা বাতের চিকিৎসায় প্রথম পর্যায়ে ব্যবহার করে থাকি। যখন আমরা দেখি যে এই ওষুধগুলো ওই রোগীর ক্ষেত্রে কার্যকরী হচ্ছে না অথবা পার্শিয়ালি কার্যকরী হচ্ছে, তখন আমরা এই আধুনিক চিকিৎসাগুলো ব্যবহার করে থাকি। এখন আধুনিক যে ওষুধগুলো বললাম সেই ওষুধগুলো কিন্তু একটু দাম বেশি, দাম বেশি এবং এই ওষুধগুলো দেওয়ার ক্ষেত্রে আমাদের কিছু বাড়তি সতর্কতা অবলম্বন করতে হয়, কারণ যত ভালো ওষুধ তার কিছু কমপ্লিকেশনের ঝুঁকি বেশি থাকে। তো আমি হয়তো পরবর্তী স্টেপে আমি বলবো যে আসলে আমাদের এই ওষুধগুলো প্রয়োগ করার ক্ষেত্রে কি ধরনের সতর্কতা অবলম্বন করতে হয়, কারণ সবাইকে দেয়া যাবে না। প্রথম পর্যায়ের ওষুধ ফেল করতে হবে, তারপরে আমরা দিব। সেই দেওয়ার ক্ষেত্রে আমাদের অবশ্যই আরো কিছু বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে।
ধন্যবাদ স্যার। এই স্যার আধুনিক তম যে ড্রাগস গুলোর কথা আমরা জেনেছি বাত রোগে ব্যবহৃত হচ্ছে স্যার, এই সব ওষুধ কি বাংলাদেশে স্যার অ্যাভেলেবেল আছে কিনা স্যার? আমাদের দেশের রোগীরা ওষুধগুলো কিনে স্যার খেতে পারবে কিনা, বাজারে আছে কিনা, এই ব্যাপারে স্যার আপনার মন্তব্য আশা করি। হ্যাঁ, এই ওষুধগুলো বাজারে আছে। এই ওষুধগুলো বাজারে আছে। আহ, আহ, বিশেষ করে আমরা দেখি যে জেনাস কাইনেস ইনহিবিটর, যেটি মুখে ওষুধ, এই ওষুধটি সবচাইতে প্রেসক্রিপশনটা বেশি হয় এবং কখনো কখনো আমরা অসতর্কভাবে প্রেসক্রিপশন করে ফেলি। আহ, যে এই জেনাস কাইনেস ইনহিবিটর যেমন টোফাসিটিনিব, বারিসিটিনিব এবং পটারসিটিনিব, এটার প্রেসক্রিপশন সবচাইতে বেশি হয়। এটির দামের রেঞ্জ হচ্ছে 20 থেকে প্রায় 250 টাকার মধ্যে এই ট্যাবলেট গুলো, এবং এটা বাংলাদেশে আছে। বায়োলজিক্যাল যে ওষুধগুলো, যেমন আমরা বলি যে ইটানারসেপ্ট, অ্যাডেনিমোম্যাব, ইনফ্লিক্সিম্যাব, তারপরে হচ্ছে টোসিলিজুম্যাব। এই টোসিলিজুম্যাবের পরিচয় অনেক সময় আমরা এই কোভিড এর ভিতরে টোসিলিজুম্যাব এক ধরনের বায়োলজিক্যাল ড্রাগ যেটা ইউজ হয়েছে, এটা অনেকেই জানে এই ওষুধটার নাম। তারপরে হচ্ছে রিটুক্সিম্যাব। এই ধরনের অনেকগুলো ওষুধ যেটি বিদেশের মার্কেটে অ্যাভেলেবল এবং বাংলাদেশের মার্কেটে অ্যাভেলেবল। আমরা এই ওষুধগুলো প্রয়োগ করে থাকি। এই ওষুধগুলোর দাম আসলে অনেক বেশি। যেমন যদি আমি বলি যে অ্যাডেনিমোমাব, সেটা হচ্ছে মাসে 2টা ইনজেকশন দিতে হবে, বাট এক একটি ইনজেকশনের দাম হচ্ছে প্রায় 12 থেকে 13 হাজার টাকা। এটি হচ্ছে সবচাইতে কম, কিন্তু অন্য ওষুধগুলোর দাম হচ্ছে আরো বেশি। তো একজন মানুষের দেখা যাবে যে এই ওষুধগুলো প্রয়োগ করার ক্ষেত্রে মাসে প্রায় 25 থেকে 70-75 হাজার টাকা মতো করে খরচ রাখতে পারে এই বায়োলজিক্যাল ওষুধগুলো, এবং কখনো কখনো আরো বেশি লাগতে পারে। বিভিন্ন ধরনের বায়োলজিক, তার ওনার ক্ষেত্রে কতটুকু লাগছে, কি পরিমাণ লাগছে, সেই হিসেবে এটা নির্ভর করে যে ওনার খরচটি কত হবে। তো সুতরাং বায়োলজিক ড্রাগ গুলো আছে, যারা সামর্থ্যবান তারা অবশ্যই বায়োলজিক ড্রাগ গুলো ব্যবহার করে থাকেন। আর যারা একটু কমে পারেন তারা হচ্ছে এই আমরা যে জ্যাক কাইনেজ ইনহিবিটর গুলো ব্যবহার করে থাকেন, যেটার মূল্য 20 থেকে 20 থেকে 250 টাকার মধ্যে পার ডে, প্রতিদিনে। তো আবার যারা একেবারেই পারেন না, ওনাদের ক্ষেত্রে আমরা কনভেনশনাল ডিএমআরসটাকে অনেক সময় কম্বিনেশন করে দিয়ে থাকি, একটার সাথে আরেকটা যোগ করে সেই ওষুধগুলো প্রয়োগ করে থাকেন। উনি যেন লক্ষণমুক্ত থাকেন এবং ওনার কাজে কর্মে অ্যাক্টিভ থাকতে পারেন, বাতটা যেন নিয়ন্ত্রণে আসে, সেটি আমাদের চেষ্টা থাকে। অসংখ্য ধন্যবাদ স্যার। আমাদের আলোচনার শুরুতে স্যার বলছিলেন যে বাত রোগ এমন একটা অসুখ, যে অসুখে বিশ্বের অনেক মানুষ আক্রান্ত, এবং প্রতিটি অসুখের চিকিৎসা কিন্তু একটি চলমান প্রক্রিয়া। আধুনিক থেকে আধুনিকতম হয় চিকিৎসা পদ্ধতি। তো স্যার, এই যে বাত রোগের আধুনিক চিকিৎসা নিয়ে কথা বলছি, এই চিকিৎসা আসলে কতটুকু কার্যকরী স্যার, সেই ব্যাপারে যদি কিছু বলতেন। আমি প্রশ্নটা বুঝতে পারি না, যদি কাইন্ডলি একটু বলেন। স্যার, স্যার দুঃখিত, আমার ইন্টারনেট সংযোগের গোলাযোগের কারণে স্যার হয়তো আপনি বুঝতে পারেননি। স্যার, আমি জানতে চাচ্ছি বাতরোগের আধুনিক চিকিৎসা কতটুকু কার্যকরী স্যার, কার্যকারিতা কার্যকর, কেমন? হ্যাঁ, ধন্যবাদ। আমি বলেছি যে আধুনিক চিকিৎসা মানে হচ্ছে অধিক কার্যকরী। আমাদের বাত রোগের ক্ষেত্রে যে সমস্যাটি হয়, বাত রোগের ক্ষেত্রে যদি আমি বলি রেমটয়েড আর্থ্রাইটিস একটি বাত, এই বাত হাত আক্রমণ করে, তাহলে একজন মানুষের হাতের গিরাগুলো যদি নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু উনি আর ফাংশনিং থাকেন না, হাতটা তখন আর কাজ করতে পারে না। উনি হাত দিয়ে লিখতে পারবেন না, উনি হাত দিয়ে ধরতে পারবেন না, উনি হাত দিয়ে অন্য কোনো কাজ করতে পারবেন না। তার মানে উনি একজন বেঁচে থাকবেন, বাট উনি কার্যক্ষমতা হারাবেন। একই সাথে কিছু বাত আছে, যেমন আমাদের মেরুদণ্ডে আক্রমণ করে, অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস বা স্পন্ডোনার্থ্রাইটিস। এই বাতগুলোর ক্ষেত্রে দেখা যায় যে মেরুদণ্ডের হাড়গুলো একটার সাথে আরেকটা জোড়া লেগে যায়, মানে জোড়া লাগার মতো অবস্থা হয়, আমরা বলি সিন্ডিসমোফাইড, সেখানে গিয়ে জোড়া লেগে যায়, জোড়া লাগার মতো পরিস্থিতি তৈরি হয়, এবং ব্যাম্বোয়িং হয়, বাঁশের মতো সোজা হয়ে যায় মেরুদণ্ডটি, এবং উনি ঘাড় বাঁকাইতে পারেন না, কোমর বাঁকাইতে পারেন না। তো এটা তার জীবনটাকে বলা যায় যে খুবই কম্প্রোমাইজ করে ফেলে। উনি চাকরি থেকে শুরু করে ফ্যামিলিয়ার লাইফটা নষ্ট হয়ে যায়। তো এর পাশাপাশি অনেক ধরনের বাত আছে, যেমন এসিডি এক ধরনের বাত, সেই বাতের মাধ্যমে কিডনি নষ্ট হয়ে যেতে পারে। সেই বাতের মাধ্যমে দেখা যায় যে তার নিউরোলজিক্যাল খিঁচুনি রোগ থেকে শুরু করে নানা রকমের জটিলতা, হার্টের নানা রকমের সমস্যা হতে পারে। তো আমাদের টার্গেট থাকে যে রোগ থাকবে, কিন্তু রোগটা যেন যথাযথভাবে নিয়ন্ত্রণে থাকে।
আর এই নিয়ন্ত্রণের ক্ষেত্রে আধুনিক যে ওষুধগুলো আছে সেই ওষুধগুলো কিন্তু অত্যন্ত কার্যকরী। এবং দেখা যায় যে আমরা যদি সময় মতো এই ওষুধগুলো প্রয়োগ করতে পারি, তাহলে এই রোগীগুলো এ ধরনের জটিলতা থেকে মুক্ত থাকতে পারে। এবং এই রোগীগুলো কিন্তু একজন সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে পারে, চাকরি করতে পারবে, বাচ্চা নিতে পারবে, ফ্যামিলি মেনটেন করতে পারবে। বলা যায় যে ওষুধ খেতে হবে, ফলো আপ করতে হবে, কিন্তু উনি একজন সাধারণ মানুষের মতো জীবনযাপন করবেন। আহ, তো সুতরাং বাতরোগের আধুনিক চিকিৎসা সময় মতো যদি দেয়া যায়, তাহলে এর উপকারিতা অনেক অনেক বেশি। অসংখ্য ধন্যবাদ স্যার। আসলে যাদের বাতরোগ আছে তারাই জানেন যে একটা স্বাভাবিক জীবন যাপন করা কতটা কঠিন বাতরোগে আক্রান্ত রোগীদের জন্য। এবং সেক্ষেত্রে সঠিক চিকিৎসা নেওয়া এবং সময় মতো চিকিৎসা নেওয়া, বাতরোগটাকে নিয়ন্ত্রণে রাখা খুব জরুরি। তা না হলে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। এবং সেক্ষেত্রে স্যার কিন্তু আমাদের আশ্বাস দিয়েছেন যে আধুনিক চিকিৎসা যথেষ্ট কার্যকরী এবং একজন মানুষ সম্পূর্ণ স্বাভাবিক সুস্থ মানুষের মতোই জীবনযাপন করতে পারবে, তিনি যদি সঠিক সময় চিকিৎসকের কাছে আসেন এবং সঠিকভাবে চিকিৎসা নেন। স্যার, এবার একটু জানতে চাই, যারা বাতরোগের আধুনিক চিকিৎসা নিচ্ছেন, স্যার প্রতিটি চিকিৎসারই কিছু স্যার ঝুঁকি থাকে, কিছু জটিলতা তৈরি হওয়ার সুযোগ থাকে। তো আধুনিক চিকিৎসার ক্ষেত্রে এই জটিলতাগুলো কি কিংবা ঝুঁকিগুলো কি, এই ব্যাপারে যদি একটু বলতেন। হ্যাঁ, ধন্যবাদ। আসলে যত ভালো চিকিৎসা তত সতর্কতা, আমি আগে বলেছিলাম। এই জন্য আমরা যখন এই আধুনিক চিকিৎসা প্রয়োগ করে থাকি, তখন আমাদের কিছু কিছু বিষয় আমাদের মাথায় রাখতে হয়। বিশেষ করে যখন এই আধুনিক চিকিৎসাগুলো প্রয়োগ করা হয়, তখন রোগীদের ক্ষেত্রে নানা ধরনের ইনফেকশনের ঝুঁকি থাকে। বিশেষ করে বাংলাদেশের পার্সপেক্টিভে, যেখানে টিউবারকুলোসিসের পরিমাণটা অনেক বেশি, তাদের ক্ষেত্রে দেখা যায় যে ল্যাটেন্ট টিবি গুলো আবার জেগে উঠতে পারে। অনেক সময় দেখা যায় যে হেপাটাইটিস বি, সি, যাদের লিভারের ভাইরাস গুলো থাকে, সেই ভাইরাস গুলো যদি খুব অ্যাক্টিভ না থাকে, ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে তাদের, তাহলে এই অ্যাক্টিভিটি বেড়ে যেতে পারে। কখনো কখনো দেখা যায় যে আমাদের লাংসে ইনফেকশন হয়, চামড়ার উপরে ইনফেকশন হয়, বিভিন্ন ধরনের অপরচুনিস্টিক ইনফেকশন, বিশেষ করে ভাইরাস, তারপরে ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, সকল ধরনের ইনফেকশন হওয়ার একটা ঝুঁকি বেশি থাকে। এই জন্য শুরুতে আমরা একটু স্ক্রিনিং টেস্ট করি এবং ভ্যাকসিনেশন করি। এই দুইটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে যে কিছু কিছু রোগ আছে যেটি ভ্যাকসিনেশনের মাধ্যমে কিন্তু সেটা প্রিভেন্ট করা যায়। বিশেষ করে আমাদের যে নিউমোকক্কাল ইনফেকশন, লাংসে যে নিউমোনিয়া হওয়ার যে ঝুঁকিটা হয়, সেই ঝুঁকিটা কিন্তু ভ্যাকসিন দেওয়ার মাধ্যমে প্রতিরোধ করা যায়। সুতরাং আমরা আগে ভ্যাকসিনেট করে নেওয়ার চেষ্টা করি। অনেক ক্ষেত্রে দেখা যায় যে মেনিঙ্গোকক্কাল ইনফেকশন, আমাদের নার্ভে একটা ইনফেকশন করতে পারে ব্রেনের ভিতরে, সেটিও আমরা কিন্তু ভ্যাকসিন দিয়ে প্রতিরোধ করতে পারি। সুতরাং আমরা এই রোগীদের, যাদেরকে আমরা বাতের আধুনিক চিকিৎসা প্রয়োগ করব, তাদেরকে আগে আমরা ভ্যাকসিন দিয়ে দিই। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে আমরা তার কোনো শরীরে এক্সিস্টিং ইনফেকশন আছে কিনা সেটিকে রুল আউট করে নিই। সুতরাং রক্ত পরীক্ষার মাধ্যমে আমরা দেখি যে লাংসে, প্রস্রাবে ইনফেকশন আছে কিনা বা অন্য কোথাও কোনো ইনফেকশন আছে কিনা। যদি সেটি থাকে, সেটি চিকিৎসা করে তারপরে আমরা করি। তৃতীয়ত হচ্ছে আমরা দেখি যে ল্যাটেন্ট টিবি, ওভার টিবি না, বিশেষ করে যক্ষ্মা রোগটি শরীরের কোথাও আহ সুপ্ত অবস্থায় আছে কিনা। সুপ্ত অবস্থায় থাকলেও সেটির কিন্তু একটা কোর্স, টিবির ওষুধ, অ্যান্টি টিবি দেওয়া হয়, সেটির একটি নির্দিষ্ট প্রোটোকল আছে। সেই প্রোটোকলে আমরা ল্যাটেন্ট টিবি ট্রিটমেন্ট করে আমরা তারপরে হচ্ছে এই আধুনিক চিকিৎসাগুলো দিয়ে থাকি। বিশেষ করে আমরা কিছু টেস্ট করি, যেমন আহ, ইগরা একটি টেস্ট আছে, দ্যাট ইজ কোয়ান্টিফেরন টিবি গোল্ড প্লাস। একটি পরীক্ষা আছে যেটি রক্তের নিয়ে করা হয়। সেই পরীক্ষাটি করলে আমরা বুঝতে পারি যে সুপ্ত অবস্থায় টিবি রোগ আছে কিনা। কখনো কখনো যারা ইগরা বা কোয়ান্টিফেরন টিবি গোল্ড টেস্টটি করতে পারেন না, তাদের ক্ষেত্রে আমরা যে টিবির যে মন্টো টেস্ট বা টিএসটি বলি, এই পরীক্ষা করেও আমরা একটু বোঝার চেষ্টা করি যে ভিতরে ভিতরে কোনো টিবি জীবাণু কাজ করছে কিনা। যদি থাকে তাহলে সেটি চিকিৎসা দিয়ে তারপরে হচ্ছে আমাদের এই আধুনিক চিকিৎসাগুলো দিতে হয়। তো আহ, এই আমরা যেটা সমাজে যে সমস্যাটা দেখি, যে আমাদের অনেক ক্ষেত্রে এই ভুলটি আমরা কখনো কখনো করে ফেলি, যে প্রপারলি ওনাকে স্ক্রিনিং না করেই আসলে এই ওষুধগুলো প্রয়োগ করে দিয়ে ফেলি। তাহলে যে ঝুঁকিটা হয়, কখনো কখনো আমরা দেখি যে এই ধরনের চিকিৎসা দেওয়ার পরে রোগীরা সিভিয়ার নিউমোনিয়া নিয়ে আমাদের কাছে আসছেন, অথবা কখনো কখনো দেখা যাচ্ছে যে তার যক্ষা রোগ ছিল না, এখন যক্ষা নিয়ে আমাদের কাছে আসছেন। তো এই ধরনের অনেকগুলো বিষয় আছে। কখনো কখনো লং স্ট্যান্ডিং
যদি এই ওষুধগুলো প্রয়োগ করে থাকি, অতিমাত্রায় প্রয়োগ করে থাকি, সেক্ষেত্রে শরীরে কিন্তু আরো মারাত্মক কিছু ঝুঁকি তৈরি করতে পারে। এই জন্য এই রোগগুলোতে আমাদের লক্ষণ কিন্তু কমাবে বা রোগটিকে একটি রেমিশনে নিয়ে আসবে, কিন্তু এই রোগটি আবার মানে ভালো কাজের পাশাপাশি কোনো ক্ষতিকর কাজ করছে কিনা সেটি আমাদের কিন্তু মনিটরিং এ রাখতে হয়। এই জন্য আমরা বলি যে যখন এই ওষুধগুলো আমরা শুরুতে স্ক্রিনিং করে দিব, দেওয়ার পরবর্তীতে আবার একটা নির্দিষ্ট সময় পর পর রক্ত পরীক্ষা বা বিভিন্ন টেস্ট করে আমরা দেখব যে ওষুধ আহ, খারাপ কোনো মানে প্রতিক্রিয়া তৈরি করছে কিনা শরীরের ভিতরে। সুতরাং আমরা বলি যে আধুনিক চিকিৎসা আমাদের যতটা ভালো করবে, একই সাথে এটার জন্য আবার শরীরের ভিতরে কোনো খারাপ কোনো কিছু প্রতিক্রিয়া তৈরি করতে না পারে সেই ব্যাপারে কিন্তু চিকিৎসকদের অনেক বেশি সতর্ক থাকতে হয়। সুতরাং আমরা সেটি যদি না করি তাহলে ভালো চাইতে খারাপ হওয়ার ঝুঁকি কিন্তু বেশি থাকে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার। সুতরাং আমরা জেনে নিলাম বাতরোগের আধুনিক চিকিৎসার ক্ষেত্রে চিকিৎসা দেওয়ার আগে যেমন স্ক্রিনিং করা জরুরি, ঠিক তেমনি চিকিৎসা চলাকালীন সময়ে একটা নিয়মিত মনিটরিং কিন্তু খুব প্রয়োজন। তার এই ব্যাপারে আমাদের সতর্ক করে দিয়েছেন স্যার। আমরা আমাদের আলোচনার একেবারেই শেষ পর্যায়ে বিদায় নেওয়ার সময় চলে এসেছে। বিদায় নেওয়ার আগে আমার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে কি? হ্যাঁ, ধন্যবাদ। আমি দর্শকদের উদ্দেশ্যে যে কথাটি বলতে চাই, প্রথম কথা হচ্ছে বাত নিরাময়যোগ্য অসুখ না, এটি হচ্ছে নিয়ন্ত্রণযোগ্য অসুখ। সুতরাং বাত দীর্ঘমেয়াদী থাকবে, কিন্তু একজন বাত রোগী কিন্তু একজন সাধারণ মানুষের মতো স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। এবং এক্ষেত্রে যে ধরনের ওষুধ প্রয়োগ করা হয় বিশ্বব্যাপী, সেই ধরনের ওষুধ বাংলাদেশে আছে এবং সেটি আমরা প্রয়োগ করে থাকি। এবং এক্ষেত্রে বিশেষ করে যদি বাত রোগ হয় তাহলে আমি বলবো যে রিমাটোলজিস্টের সাথে আপনারা যোগাযোগ করবেন। আর যদি বাত জ্বর হয় তাহলে কার্ডিওলজিস্টের সাথে যোগাযোগ করবেন। সুতরাং আপনি যদি সময় মতো সঠিক চিকিৎসকের কাছে যদি না যান, তাহলে এই রোগটিকে শুরুতেই কন্ট্রোলে আনার ক্ষেত্রে যে যেভাবে ওষুধ প্রয়োগ করার কথা সেটি কিন্তু ভুল হয়ে যেতে পারে। সুতরাং অবশ্যই যথাযথভাবে চিকিৎসকের কাছে যেতে হবে। আর একটা হচ্ছে যে আপনারা হতাশ হবেন না। অনেক সময় রোগীরা হতাশ হয়ে যায় যে আমি আর কবে ওষুধ ছাড়বো, কতদিন ওষুধ খাবো। আসলে আমাদের রোগটি কন্ট্রোল করাটাই জরুরি। কন্ট্রোলে যদি থাকে তাহলে তো আপনি স্বাভাবিক থাকবেন। একজন মানুষ যার হাইপারটেনশন আছে, উনি তো সারা জীবন ওষুধ খান, তাতে তো কোনো সমস্যা নাই, উনি মেনে নিয়েছেন এটা আমার ওষুধ খেতে হবে। আবার যিনি ডায়াবেটিসের রোগী, উনি কিন্তু সারা জীবনে ওষুধ খাচ্ছেন, ওনার কিন্তু সমস্যা নাই। কিন্তু বাত রোগের চিকিৎসার ক্ষেত্রে মানুষের ভিতরে একটা অস্থিরতা কাজ করে, আমরা দেখি যে কবে ওষুধ ছাড়তে পারবো। আসলে আপনার কিছু ওষুধ চালিয়ে যেতে হবে। শুরুতে হয়তো বেশি ওষুধ দেওয়া হয়, কিছু ব্যথানাশক ওষুধ, কিন্তু পরবর্তীতে বাত রোগে যখনই উন্নতি হয়ে যায় তখন ওষুধ কমিয়ে নেওয়া আসা যায়। তো সুতরাং যথাযথভাবে মনিটরিং এর মাধ্যমে একজন বাত রোগী কিন্তু সাধারণ মানুষের মতো স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। এটি হচ্ছে আমাদের সবচাইতে আশার দিক। তো যারা আজকে বাত রোগীরা শুনছেন, আপনাদের জন্য আমাদের অবশ্যই ভালো চিকিৎসা আছে, এই জায়গাটা আমরা অ্যাসিওর করতে পারি। আধুনিক যে ওষুধগুলো আছে সবগুলো বাংলাদেশে আছে, সে ব্যাপারেও আমরা কথা বলতে পারি। সুতরাং আপনারা ভালো থাকবেন যদি সঠিকভাবে চিকিৎসা নিতে পারেন। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ডক্টর এমডি নাহিদুজ্জামান সাজ্জাদ স্যার। আপনার মূল্যবান সময়ের জন্য আবারও কৃতজ্ঞতা জানাই এবং দর্শক এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাই। আশা রাখছি আমাদের পুরো আলোচনাটি ফলপ্রসূ ছিল। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করছি। আল্লাহ হাফেজ। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.